আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমরা মক টেস্ট 7-এ জিকে থেকে বাছাই করে মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ? আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অনুচ্ছেদ 75-3। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75-3 অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। এর অর্থ হলো লোকসভার অনাস্থা প্রস্তাব পাস হলে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আজকে 2 নম্বর প্রশ্নটি হলো, চৌরি চৌরা ঘটনার ফলে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হন? চৌরি চৌরা ঘটনার ফলে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, অসহযোগ আন্দোলন। 1922 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরাতে আন্দোলনকারীরা একটি পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেয়। এই অহিংসাত্মক ঘটনার জেরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, আন্দিজ পর্বতমালা। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আন্দিজ পর্বতমালা হলো প্রায় 7,000 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো, জিএনপি পরিমাপের সময় নিম্নলিখিত কোনটি বাদ দেওয়া হয়? জিএনপি পরিমাপের সময় নিম্নলিখিত কোনটি বাদ দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বিদেশি নাগরিকদের আয়। মোট জাতীয় পণ্য, যাকে জিএনপি বলা হয়, হলো একটি দেশের নাগরিকদের এক বছরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট মূল্য। তাই দেশে থাকা বিদেশি নাগরিকদের আয় এই গণনায় বাদ দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সন্তর। পণ্ডিত শিবকুমার শর্মা হলেন একজন কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, যিনি কাশ্মীরি লোক বাদ্যযন্ত্র সন্তরকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছেন। দেখে নেব পরের প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো, বার্ডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বার্ডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, গল্ফ। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 69 অনুযায়ী উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অন্য কোনো ব্যক্তি শপথ বাক্য পাঠ করান। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো, মুঘল দরবারের সরকারি ভাষা কী ছিল? মুঘল দরবারের সরকারি ভাষা কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ফার্সি। মুঘল সাম্রাজ্যের সময়কালে সরকারি প্রশাসনিক ভাষা এবং দরবারের ভাষা ছিল ফার্সি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, দুন উপত্যকা কোন পর্বত শ্রেণীর মধ্যে দেখা যায়? দুন উপত্যকা কোন পর্বত শ্রেণীর মধ্যে দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, শিবালিক ও হিমালয়।
দুন হলো মধ্য ও ক্ষুদ্র হিমালয় এবং বহিস্থ হিমালয় এর মাঝে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা, যেমন দেরাদুন। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতে কবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট চালু হয়? ভারতে কবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 2005 সালে। ভারতে বিক্রয় করের পরিবর্তে এপ্রিল 2005 সাল থেকে প্রথম রাজ্যগুলিতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট ব্যবস্থা চালু হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, কোন শিখ গুরু খালসা প্রতিষ্ঠা করেন? কোন শিখ গুরু খালসা প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, গুরু গোবিন্দ সিং। শিখদের দশম এবং শেষ মানব গুরু গুরু গোবিন্দ সিং 1699 সালে আনন্দপুর সাহেবে খালসা প্রতিষ্ঠা করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময় কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 65 বছর। ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 65 বছর। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, আনাইমুদি। কেরালা রাজ্যে অবস্থিত আনাইমুদি, যার উচ্চতা হলো 2695 মিটার। এটি পশ্চিমঘাট পর্বতমালা এবং সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে সন্ন্যাসী চরিত্রটি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে সন্ন্যাসী চরিত্রটি রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মুক্তধারা। 1922 সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক মুক্তধারা সন্ন্যাসী চরিত্রটি রয়েছে, যিনি যন্ত্র ও প্রকৃতির মধ্যে বিরোধের প্রতীক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ডেভিস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, টেনিস। ডেভিস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক টেনিসের প্রধান দলগত প্রতিযোগিতা। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো, ইলবার্ট বিল বিতর্ক কোন ব্রিটিশ ভাইসরয়ের সময়ে হয়েছিল? ইলবার্ট বিল বিতর্ক কোন ব্রিটিশ ভাইসরয়ের সময়ে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, লর্ড রিপন। লর্ড রিপনের সময়ে অর্থাৎ 1883 ইলবার্ট বিল বিতর্ক শুরু হয়, যার উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয় অভিযুক্তদের বিচার করার অধিকার দেওয়া, কিন্তু ইউরোপীয়দের বিরোধিতার মুখে তা পরিবর্তিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অনুচ্ছেদ 164। সংবিধানের অনুচ্ছেদ 164 অনুযায়ী রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। দেখে নেব পরের প্রশ্নটি। পোল্ডার ভূমি
পোল্ডার ভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়? পোল্ডার ভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, নেদারল্যান্ডস। সমুদ্র বা হ্রদের জল সরিয়ে যে পুনরুদ্ধার করা ভূমি তৈরি করা হয় তাকে পোল্ডার ভূমি বলা হয়, যা নেদারল্যান্ডসে বা হল্যান্ডের একটি বিখ্যাত বৈশিষ্ট্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো, বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক রেপো রেট কী করে? বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক রেপো রেট কী করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বৃদ্ধি করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরবিআই রেপো রেট বৃদ্ধি করে, যার ফলে ব্যাংকগুলির জন্য ঋণ নেওয়া ব্যয়বহুল হয়, বাজারে ঋণের পরিমাণ কমে এবং টাকার যোগান নিয়ন্ত্রিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সানাই। ভারতরত্ন প্রাপ্ত উস্তাদ বিসমিল্লাহ খান হলেন বিখ্যাত ভারতীয় সানাই বাদক। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তার বিখ্যাত স্লোগানটি ছিল, বেদের দিকে ফিরে যাও। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, স্পিকার। লোকসভার নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত স্পিকারই লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বের রুটির ঝুড়ি নামে পরিচিত কোনটি? বিশ্বের রুটির ঝুড়ি নামে পরিচিত কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, প্রেইরি তৃণভূমি। উত্তর আমেরিকার বিশাল প্রেইরি তৃণভূমি অঞ্চলটি গম উৎপাদনের জন্য বিখ্যাত, তাই এটিকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 24 নম্বর প্রশ্নটি হলো, কথা শব্দের অর্থ কী, যা কত্থক নৃত্যের নামের ভিত্তি? কথা শব্দের অর্থ কী, যা কত্থক নৃত্যের নামের ভিত্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, গল্প। কত্থক হলো উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্যশৈলী, যার নাম সংস্কৃত শব্দ কথা থেকে এসেছে, যার অর্থ হলো গল্প। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো, ক্রিকেটে অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? ক্রিকেটে অ্যাশেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ঐতিহাসিক অ্যাশেজ সিরিজটি হলো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলগুলির মধ্যে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচের প্রতিযোগিতা। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, মহাত্মা গান্ধী। 1931 সালে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র প্রতিনিধি হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের
ব্যাখ্যা করা এবং মৌলিক অধিকার রক্ষা করার চূড়ান্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত, তাই এটিকে সংবিধানের অভিভাবক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, থ্রি গর্জেস ড্যাম, যেটি চীনে অবস্থিত। ইয়াংসি নদীর ওপর অবস্থিত থ্রি গর্জেস ড্যাম হলো বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো, সার্বিক মূল্য সূচক ভারতে প্রকাশ করে কোন সংস্থা? সার্বিক মূল্য সূচক ভারতে প্রকাশ করে কোন সংস্থা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। ভারতের সার্বিক মূল্য সূচক, যাকে WPI বলা হয়, যা পাইকারি স্তরের মূল্য পরিবর্তন পরিমাপ করে, যেটি বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ অর্থনৈতিক উপদেষ্টা কার্যালয় দ্বারা প্রকাশিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। উস্তাদ জাভেদ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উস্তাদ জাভেদ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, সেতার। উস্তাদ জাভেদ খান হলেন একজন বিখ্যাত ভারতীয় সেতার বাদক। দেখে নেব পরের প্রশ্নটি। সুলহ-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? সুলহ-ই-কুল নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, আকবর। মুঘল সম্রাট আকবর সুলহ-ই-কুল, যার অর্থ হলো সকলের জন্য শান্তি, এই নীতিটি প্রবর্তন করেন, যা ধর্মীয় সহনশীলতা এবং ঐক্যের উপর জোর দেয়। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 12 জন। রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবার মতো ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতার সম্পন্ন 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো, আর্টেজিও কূপ কোথায় দেখা যায়? আর্টেজিও কূপ কোথায় দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অস্ট্রেলিয়া। আর্টেজিও কূপ হলো এমন একটি কূপ যেখান থেকে জল প্রাকৃতিক চাপেই উঠে আসে। অস্ট্রেলিয়ার গ্রেট আর্টেজিও বেসিনে এটি ব্যাপকভাবে দেখা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো, অর্থনীতির ক্লাসিক্যাল ধারণা অদৃশ্য হস্ত কে প্রবর্তন করেন? অর্থনীতির ক্লাসিক্যাল ধারণা অদৃশ্য হস্ত কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, অ্যাডাম স্মিথ। স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অদৃশ্য হস্ত ধারণাটি প্রবর্তন করেন, যা অর্থনীতিতে স্বনিয়ন্ত্রণকারী বাজারের কথা বলে। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, নাগাল্যান্ড। হর্নবিল ফেস্টিভ্যাল হলো উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যের অন্যতম বৃহৎ বার্ষিক উৎসব, যা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 36 নম্বর প্রশ্নটি হলো, অলিম্পিক রিং এর নীল রং কোন দেশকে নির্দেশ করে? অলিম্পিক রিং এর নীল রং কোন দেশকে নির্দেশ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, ইউরোপ। অলিম্পিক রিং এর 5টি রং 5টি মহাদেশকে নির্দেশ করে: নীল ইউরোপ, কালো আফ্রিকা, লাল আমেরিকা, হলুদ এশিয়া, সবুজ অস্ট্রেলিয়া ও বা ওশেনিয়া।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 37 নম্বর প্রশ্নটি হলো, ভারতের গ্ল্যান্ড স্টোন কাকে বলা হয়? ভারতের গ্ল্যান্ড স্টোন কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, দাদাভাই নৌরোজি। ব্রিটিশ লেবারেল নেতা উইলিয়াম গ্ল্যাডস্টোনের সততা ও বুদ্ধিমত্তার সঙ্গে তুলনা করে দাদাভাই নৌরোজিকে তার রাজনৈতিক কার্যকলাপের জন্য ভারতের গ্ল্যান্ডস্টোন বলা হতো। দেখে নেব পরের প্রশ্নটি। একটি অর্থ বিল লোকসভায় পেশ হওয়ার আগে কে প্রত্যয়ন করেন? একটি অর্থ বিল লোকসভায় পেশ হওয়ার আগে কে প্রত্যয়ন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এবং প্রত্যয়ন করার ক্ষমতা শুধুমাত্র লোকসভার স্পিকারের কাছে রয়েছে, আর যেটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 110-এ বলা আছে বা বলা হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কেরালা। চিরহরিৎ বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কেরালা রাজ্যে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, প্রথম ভারতীয় হিসেবে কোন খেলোয়াড় টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জেতেন? প্রথম ভারতীয় হিসেবে কোন খেলোয়াড় টেনিসে গ্র্যান্ড স্ল্যাম জেতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, মহেশ ভূপতি। মহেশ ভূপতি 1997 সালে জাপানের রিকা হিরাকির সাথে ফ্রেঞ্চ ওপেনের মিক্সড ডাবলসে জয়ী হয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।